আগে আমরা গুগল সার্চ কনসোল সেটআপ এন্ড ওভারভিউ দিয়ে শুরু করছি টেকনিক্যাল, তারপর বাকি একটা একটা করে দেখা যাবে। সো নরমালি যখন আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, তো ওয়েবসাইট ক্রিয়েট করার পর প্রথমত যে ব্যাপারটা লাগে সেটা হচ্ছে গুগলের কাছে আমার ওয়েবসাইটটা ইন্ডেক্স করার ব্যাপারটা। যে আপনি নরমালি একটা ওয়েবসাইট যদি বানান, গুগল ইন্ডেক্স করেন, ইন্ডেক্স যে করে না ব্যাপারটা এমন না, বাট সাপোজ আপনার এই ওয়েবসাইটটা বানাইছেন, বানানোর পর এভাবে রেখে দিয়েছেন, কিছু করেন নাই, জাস্ট ওয়েবসাইটটা রেডি করছেন, আর কিছু করা হয় নাই। তো গুগল কিন্তু যেহেতু অ্যাজ এ ভিজিটর হিসেবে ভিজিটররা আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারতেছে, দ্যাট মিনস আপনার ওয়েবসাইট ক্রাউলেবল। তো গুগল আপনার ওয়েবসাইটকে যথারীতি হচ্ছে নিজের মতো করে ক্রাউল করে, একটা নির্দিষ্ট সময় পর পর ক্রাউল, 24 ঘন্টা পর পর এসে ক্রাউল করে নিয়ে যায় ইন্ডেক্স করার জন্য তার সার্ভারের মধ্যে। যদি আপনি এইটাকে কি করেন, গুগলকে ক্রাউলের জন্য হচ্ছে অ্যালাউ দিয়ে রাখেন আর কি, তাইলে। তো এখন গুগল আপনার কাছ থেকে ক্রাউল করে নিয়ে যাচ্ছে, তাহলে তো নিয়েই যাচ্ছে, আমার আর তাহলে সার্চ কনসোলে দেওয়ার দরকার কি? আচ্ছা, গুগল সার্চ কনসোল হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিনের একটা ওয়েব মাস্টার টুল। গুগল সার্চ কনসোলকে বলা হয় ওয়েব মাস্টার টুল। এরকম ওয়ার্ল্ডে যত ধরনের ওয়েবসাইট সার্চ ইঞ্জিন আছে, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনেরই একটা করে ওয়েব মাস্টার টুল আছে। সো এই ওয়েব মাস্টার টুলগুলোর মধ্যে বা গুগলের পারপাসে সার্চ কনসোল যেটাকে আমরা বলছি, এই সার্চ কনসোলের মধ্যে আমাদের ওয়েবসাইটটাকে ভেরিফাই করার প্রয়োজন হচ্ছে এই জন্যে যে আমার নর্মালি গুগল ওয়েবসাইটের কন্টেন্টগুলো ক্রাউল করে নিচ্ছে, ভালো কথা। এখন মনে করেন আপনার ওয়েবসাইটে 10টা কন্টেন্ট আছে, 10টা কন্টেন্টের মধ্যে 8টা কন্টেন্ট গুগল ক্রাউল করে নিচ্ছে, 2টা কন্টেন্ট নেয় নাই। 2টা কন্টেন্ট নেয় নাই, এটা বুঝবেন কেমনে? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনার ক্রাউল করা হয়েছে ঠিক আছে, বাট আপনার ওয়েবসাইটের মধ্যে যে কোনো ভুল নাই, কোনো ইরর নাই ওই কন্টেন্টগুলোর মধ্যে বা ইউআরএলগুলোর মধ্যে, এইটা কেমনে বুঝবেন? নাম্বার থ্রি হচ্ছে যে আপনার ওয়েবসাইটের মধ্যে যে সকল কন্টেন্টগুলো আছে, ওই সকল কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি কোন কোন কিওয়ার্ডের জন্য কত নাম্বার পজিশন হোল্ড করতেছে, কোন কিওয়ার্ডের জন্য কোন কান্ট্রি থেকে কতগুলো ইমপ্রেশন, কতগুলো ক্লিক আসছে, বা আপনার একটা কিওয়ার্ডের সিটিআর কত, এইটা বুঝবেন কেমনে? এই সবগুলা ব্যাপার বোঝার জন্য অ্যাকচুয়ালি আমাদের গুগল সার্চ কনসোলের মধ্যে আমাদের ওয়েবসাইটকে ভেরিফাই করতে হয়, ভ্যালিড ওয়েতে ভেরিফাই করতে হয়, যেন আমরা ইজিলি আমরা আমাদের ওয়েবসাইটটাকে এই সকল ব্যাপারগুলো থেকে ট্র্যাক করতে পারি ইজিলি। এছাড়া তো নর্মালি আপনার ওয়েবসাইট যদি আমি যদি বলি যে আমার ওয়েবসাইট গুগল সার্চ কনসোলে নাই, তাহলে কি আমার সাইটটা হবে না? হবে, ডেফিনেটলি। যে আমরা যদি নর্মালি সাইট কোলন লিখে আমরা ওয়েবসাইটের নাম লিখে সার্চ করি, সেক্ষেত্রে এখানে দেখাই দিবে যে আপনার কতগুলা ইউআরএল আপাতত ইন্ডেক্স করা আছে গুগলের কাছে। যেমন আমার এখানে দেওয়া আছে এতগুলা হচ্ছে ইউআরএল আমার ইন্ডেক্স করা আছে গুগলের কাছে। বাট এই ইউআরএল গুলা যে ইন্ডেক্স করা আছে, অ্যাকচুয়ালি এর মধ্যে বেশি দুই চারটি ইউআরএল তো থাকতেই পারে যেগুলো আমার ওয়েবসাইটে আছে বাট ইন্ডেক্স করে নাই। তাহলে কেন করে নাই? ইন্ডেক্স করানোর ওয়ে কি? ইন্ডেক্স তাহলে তো আমাকে করাইতে হবে। তো এই ব্যাপারগুলা অ্যাকচুয়ালি মেনটেন করার জন্য গুগল সার্চ কনসোলের প্রয়োজন আছে, বা গুগল সার্চ কনসোল আমাদের লাগে। এখন একটা ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোলে নেওয়ার জন্যে বা সাবমিট করার আগে 2টা কাজ আগে আমাদের রেডি করে ফেলতে হয়। সেটা হচ্ছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পর এই ওয়েবসাইটের জন্য রোবটস টিএক্সটি এবং সাইট ম্যাপ ডট এক্সএমএল, এই 2টা ফাইল আপনাদের ক্রিয়েট করতে হবে। করার জন্য কেন? আপনার একটা বাড়ি বানাইছেন, সাপোজ এরকম মনে করেন যে আপনি একটা বাড়ি বানাইলেন। বাড়ি বানানোর পর আমি সর্বোচ্চ আপনার বাড়ির বাইরে, রোডের বাইরে দিয়ে ঘুরে আসতে পারি আপনার বাড়িটা দেখতে কেমন। আপনি যদি আমাকে আপনার বাড়ির ভিতরে দাওয়াত না দেন, আপনার বাড়ির ভিতরে ঢোকার কোনো অধিকার নাই।
রোবট টেক্সট হচ্ছে এরকম একটা দাওয়াতের মতো একটা ফাইল বলতে পারেন। এটা যদি আরেকটু ইন ডিটেল কথা বলি সেক্ষেত্রে এরকম যে আপনি একটা বাড়ি বানাইছেন, বানানোর পর আমাকে দাওয়াত দিয়ে বলছেন যে রহিন ভাই আপনি যায়েন, আপনি আমার বাড়িতে আইসেন, বাট শর্ত হচ্ছে আপনি আমার বাড়িতে ঢুকবেন ঠিক আছে, বাট আপনি শুধুমাত্র আমার বাড়ির ড্রয়িং রুম পর্যন্ত যাইতে পারবেন। আপনাকে বলছেন ভাই আমার বাড়িতে 2টা বেডরুম আছে, আম, একটা ড্রয়িং রুম আছে, একটা ডাইনিং রুম আছে, 4-5টা বেলকনি আছে, বাড়িতে এত কিছু আছে, বাড়িতে খুব সুন্দর সুন্দর ইন্টেরিয়র প্রচুর ডিজাইন করছেন বাইরে থেকে সব কিছু নিয়ে এসে, বাট আপনাকে বলছেন আপনি আমার বাড়িতে দাওয়াত রইলো, বাট আপনি শুধুমাত্র আমার বাড়ির ড্রয়িং রুম পর্যন্ত যেতে পারবেন। ড্রয়িং রুম থেকে যদি আপনার 2-4টা জিনিস পছন্দ হয় সাথে করে নিয়ে চলেও আসতে পারেন, বাট আপনি আমার বেডরুমে ঢুকতে পারবেন না, কজ এটা আমার পার্সোনাল। মানে দাওয়াত দিচ্ছেন, সাথে কিছু রেস্ট্রিকশন দিচ্ছেন, কিছু জায়গায় অ্যালাউ দিচ্ছেন। রোবট টিএক্সটি ফাইল দ্বারাও ঠিক একটা ওয়েবসাইট আপনি বানাচ্ছেন। একটা ওয়েবসাইটের 2টা পার্ট, একটা হচ্ছে আপনার ব্যাক এন্ড আর একটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড। দ্যাট মিনস আমি যেটা বলতে চাচ্ছি যে এই ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড মানে কোডিং থ্রোতে না, একটা হচ্ছে যে আপনার এই এক্সেস বা অ্যাডমিন এরিয়া, যেখানে আপনার পোস্ট থাকতে পারে, পেজ থাকবে, যেগুলো আপনি ড্রাফটে রেখে দিয়েছেন, আমার পাবলিশ করার দরকার নাই, আমি চাচ্ছি না এটা এখন পাবলিশ, বাট আমার এখানে থাকুক, এটা একটা। আরেকটা হচ্ছে যে আপনি নর্মালি আপনার ওয়েবসাইটের অ্যাজ এ ভিজিটর হিসেবে যখন ভিজিটররা ভিজিট করে তখন যে একটা এরিয়া আমরা যেটা দেখতে পাই, এটা হচ্ছে আরেকটা এরিয়া, যেটা আমরা বাহিরের এরিয়া বলি। সো এইটাই তো অ্যাকচুয়ালি ইউজারের জন্য, যে ইউজার অ্যাকচুয়ালি আমি যেটা দেখাচ্ছি ইউজার সেটা এখানে এসে দেখতেছে, এর বাইরে তো কিছু না। সিম্পল। এখন গুগলকে আমার তাহলে কি বলা দরকার? গুগলকে আমাকে বলা দরকার যে গুগল তুমি এই যে ডট কম যে ওয়েবসাইট আছে, ডট কম ইউআরএল থ্রোতে তুমি আসার পরে তুমি আমার ওয়েবসাইটে যেগুলো দেখতেছো এইগুলা তুমি নিয়ে যেতে পারবা। এর বাইরে, এগুলার বাইরে যদি অন্য কিছু থাকে যেটা আমার ব্যাক এন্ডে পড়ে থাকতে পারে এই সেকশনের মধ্যে, এখান থেকে তুমি নিতে পারবে না। এই যে তাকে রেস্ট্রিকশন অথবা অ্যালাও ডিসঅ্যালাও করে দেওয়ার ব্যাপারটা, এই সম্পূর্ণ ব্যাপারটা আমাদের রোবট টেক্সট ফাইল দিয়ে বানাইতে হয় বা করতে হয়। সো এই রোবট টেক্সটই আমাদের একটা ওয়েবসাইট যখন রেডি করি বা বানাই, বিশেষ করে ওয়ার্ডপ্রেস দিয়ে যখন একটা ওয়েবসাইটকে আমরা ক্রিয়েট করি, বাই ডিফল্ট একটা রোবট টেক্সটি ফাইল বানানোই থাকে। বাই ডিফল্ট দেখতে কেমন হয় এটাকে দেখে নেই। একটা ওয়েবসাইটের রোবটস ফাইল কি বা রোবট টেক্সটি ফাইল অ্যাকচুয়ালি কি, এটা দেখার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে প্যারামিটার হচ্ছে ওয়েবসাইটের শেষে স্ল্যাশ দিয়ে লিখবেন রোবটস, এবং সব স্মল, ঠিক আছে, রোবটস ডট টিএক্সটি, এন্টার দেন। এইখানে যে ফাইলগুলো বা টেক্সটগুলো দেখতেছেন, ইউজার এজেন্ট, ডিসঅ্যালাউ অ্যান্ড অ্যালাউ, এই ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক এবং ডিফল্ট হিসাবে একটা নিউ একটা ওয়েবসাইটের মধ্যে বাই ডিফল্ট এই রোবট টেক্সটটা জেনারেট করা থাকে। আমরা চাইলে এটাকে চেঞ্জ করে নিজের মতো করতে পারি, একটু অ্যাডভান্সড করতে পারি, বা আমার যেখানে যেখানে দরকার যে হ্যাঁ আমার ওয়েবসাইটে এক্সট্রা একটা কন্টেন্ট আছে, এই কন্টেন্টটা আমি চাচ্ছি না গুগল এটা ইন্ডেক্স করে নিয়ে যাক, এই ব্যাপারটা মেনটেন করার জন্য আমরা চাইলে নিজের মতো করে অ্যাডভান্সলি ক্রিয়েট করতে পারি। যেমন আমি যদি আমার এই ওয়েবসাইটের রোবট ফাইলটাকে দেখা ট্রাই করি, যে robots ডট টিএক্সটি, এবং আমি এখানে একটা পাইলাম, এটাকে আমি একটু কপি করে নিই আগে এখানে। এটা একটা রোবট টেক্সটি ফাইল, ডিফল্ট ফাইল, আমরা সাইট ম্যাপ নিয়ে পরে কথা বলবো। আর এইখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে আরেকটু অ্যাডভান্সড, আরেকটু বড় করে আমার মতো করে কাস্টমাইজ করে হচ্ছে রেডি করা ফাইল। আবার যদি অ্যাপল ডট কমের কাছে যাই, অ্যাপল ডট কমের রোবট রোবট ফাইলটাকে যদি আমরা একটু দেখি যে অ্যাপল অ্যাপল সাইটের রোবটস ফাইলটা দেখতে অ্যাকচুয়ালি কেমন, তাদের রোবট টেক্সটি ফাইল অ্যাকচুয়ালি কেমন, এটা হচ্ছে তাদের রোবটস ফাইল। তো প্রত্যেকটা ওয়েবসাইটের নিডস ওয়াইজ, প্রত্যেকটা ওয়েবসাইটের নিডস ওয়াইজ তারা তাদের রোবট ফাইলগুলোকে এভাবে বানায়। আপনার যেটা দরকার, যেভাবে দরকার, যতটা অ্যাডভান্সড করে বানাতে দরকার, বা আপনার যেগুলো হচ্ছে গুগল থেকে হাইড করে রাখতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন না এই পেজটা অ্যাকচুয়ালি গুগল কাছে যাক, এই পেজটা অ্যাকচুয়ালি গুগল কাছে থাকুক, বা এই পেজটা গুগল নিয়ে যাক,
তো এই ব্যাপারে আপনি কোনটা চাচ্ছেন চাচ্ছেন না তার মধ্যে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আমাদের এই রোবট ফাইলটা অ্যাকচুয়ালি আমরা ক্রিয়েট করি। এইখানে যখন আমি বললাম যে রোবটস টিএক্সটি ফাইল বানাচ্ছি, তো বাই ডিফল্ট এইটা আগে যেটা বুঝি সেটা হচ্ছে দ্বারা কি বোঝাচ্ছি। এই যে স্টার মার্ক যেটা দেওয়া আছে, স্টারের মতো যেটা দেওয়া আমরা চিনি, এটাকে এসিআর ফরম্যাটে এসে রোবট টিএক্সটি ফরম্যাটের ভাষায় বলা হয় অ্যাস্টারেস্ক। তো এই অ্যাস্টারেক্স ইউজার এজেন্ট, যখন বলছি যে ইউজার এজেন্ট, সরি ইউজার এজেন্ট, এই ইউজার এজেন্ট দ্বারা যখন লিখলাম ইউজার এজেন্ট, তার মানে আমি ওয়ার্ল্ডে যত ধরনের সার্চ ইঞ্জিন আছে সবাইকে কল দিলাম ইউজার এজেন্ট, তাদের সবাইকে ডাকলাম ইউজার এজেন্ট। যখনই দিলাম অ্যাস্টারেক্স, ওয়ার্ল্ডে যত ধরনের ইউজার এজেন্ট, দ্যাট মিনস যত ধরনের সার্চ ইঞ্জিনের রোবটস আছে সবাই ওয়েলকাম, সবাইকে কল দিলাম, সবাই ওয়েলকাম। ইউজার এজেন্ট অ্যাস্টারেক্স মিন্স যত ধরনের সার্চ ইঞ্জিন আছে সবাই ওয়েলকাম। তারপর দিলাম যখন ডিসঅ্যালাউ ডব্লিউপি অ্যাডমিন, দ্যাট মিন্স সব রোবটস আমার ওয়েবসাইটে আসো, এই ইউআরএল থ্রুতে আসবে। আচ্ছা, আসার পর বলতেছি ডিসঅ্যালাউ মানে তাকে অ্যালাউকে বাদ দিয়ে দিলাম, তা অ্যালাউ না কোথায়, অ্যাডমিন এরিয়াতে, ডব্লিউপি অ্যাডমিন এরিয়াতে। দ্যাট মিন্স এই যে দেখেন ডব্লিউপি অ্যাডমিন এরিয়া, এই অ্যাডমিন এরিয়াতে অ্যালাউ না, এখানে এসে তাকে ডিসঅ্যালাউ করে দিলাম। আর অ্যালাউ করলাম কোথায়, অ্যালাউ করলাম ডব্লিউপি অ্যাডমিন সেকশন থেকে, এই সেকশন থেকে অ্যালাউ না, বাট এই সেকশনের মধ্যে একটা ফোল্ডার আছে, সেটা হচ্ছে অ্যাডমিন এজেক্স ডট পিএইচপি নামে একটা ফোল্ডার পাবো। এই ফোল্ডারের ভেতরে তাকে অ্যালাউ করছি। কি আছে এই ফোল্ডারের ভিতরে, যে এই ফোল্ডারটা তাকে অ্যালাউ করা হইলো? এই ফোল্ডারটা কই থাকে? এই ফোল্ডারটা থাকে হচ্ছে সি প্যানেলের মধ্যে। এই ফোল্ডারটা সি প্যানেলের একটা ফোল্ডার। দ্যাট মিন্স আপনি ডব্লিউপি অ্যাডমিন ছাড়া, গুগলকে বলতেছেন ডব্লিউপি অ্যাডমিনকে ডিসঅ্যালাউ আসতে পারবো না, তার মানে এই অ্যাডমিন ফাইল ছাড়া বাকি সব জায়গাতে রোবটসকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো, যেতে পারে আমার ওয়েবসাইটের। মানে এই অ্যাডমিন এরিয়াতে যা কিছু আছে সেখান থেকে ক্রাউল কিছু করতে পারবে না। এর বাইরে এই যে আমার ওয়েবসাইট নর্মালি ভিজিট করলে যে ইউজার যেটা দেখতেছে বা আমরা যেটা দেখতে পারি ভিজিটর হিসেবে, ওই জায়গাগুলোর মধ্যে হচ্ছে তুমি অ্যালাউ, অ্যান্ড ওইখান থেকে যা যা আছে তুমি সব নিয়ে যাও। ওইখানে ইমেজ থাকতে পারে, ভিডিওস থাকতে পারে, কন্টেন্ট থাকতে পারে, হোয়াটএভার যা যা আছে সব কিছুর জন্য অ্যালাউ। তো এই হচ্ছে আমাদের এই বেসিক বা বাই ডিফল্ট যে হচ্ছে রোবট 60 আছে এইটা। এখন আসেন এটা অ্যালাউ যে করলাম এই অ্যাডমিন এজেক্স এর মধ্যে, এটার কাজ অ্যাকচুয়ালি কি ঘটতেছে দেখেন। আপনি আজকে একটা কন্টেন্ট পোস্ট করছেন, এই কন্টেন্টটা পোস্ট করার পর হঠাৎ করে বিকালে বেলা বা 2 দিন পরে মনে হইলো যে কন্টেন্টের মধ্যে একটা আপডেট নিয়ে আসা দরকার। So, আপনি কোনো একটা আপডেট করছেন, মানে আপডেট মিন্স কিছুটা চেঞ্জ করছেন কন্টেন্ট, কিছু টেক্সট ছিল যেগুলো আনএথিক্যাল ছিল, এগুলো ডিলিট করে দিয়ে নতুন কিছু টেক্সট অ্যাড করছেন, নতুন কিছু ইমেজ অ্যাড করছেন, নতুন একটা ভিডিও অ্যাড করছেন, কন্টেন্ট আপডেট হয়েছে। সাপোজ আপনার একটা কন্টেন্টের মধ্যে কোনো একজন ইউজার একটা কমেন্টস করছে, কমেন্ট অ্যাপ্রুভ হয়েছে, আবার ইউজার ওই কমেন্ট এসে ডিলিট করে চলে গেছে, বা আপনি কমেন্টের পরবর্তী টাইমে ডিলিট করে দিয়েছেন। এই যে কারেন্টলি যে কাজগুলো ঘটতেছে, সব কাজের রেকর্ড বা সব কাজের এই কমেন্টগুলা এই অ্যাডমিন এজেক্স এর মধ্যে দেওয়া আছে। এটা কই পাবো? এটা পাবো হচ্ছে আমাদের সি প্যানেলের মধ্যে। So, আমরা যদি একটু সি প্যানেলে যাই, এই হচ্ছে আমাদের সি প্যানেল, একটু ভিজিট করি। সি প্যানেলে এসে আমরা যাই হচ্ছে ফাইল ম্যানেজারে। আমার তো অনেক ওয়েবসাইটগুলোর মধ্যে objecthard.com, এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি। এই ওয়েবসাইটের মধ্যে আমি এন্ট্রি নিলাম। আচ্ছা, এখানের মধ্যে একটা ফাইল পাবো হচ্ছে wp admin। এই অ্যাডমিন সেকশনের এখানে দেখেন এই যে admin ajax.php একটা ফোল্ডার আছে, একটা ফাইল আছে, এখানে দেখেন টেক্সট ফাইল আছে, এটা একটা জেনারিক টেক্সট ফাইল আছে admin ajax.php। এটা আমরা কি করি, একটু এটা একটু ভিউ করি, এডিট না, আমরা ভিউ করি, দেখি কি আছে অ্যাকচুয়ালি ফাইলের ভিতরে। দেখেন এই কোডগুলার এত কিছু জানার দরকার নেই আপাতত, বেসিক্যালি শুধু যতটুকু দেখাই দিচ্ছি ওটুকু দেখাই, শুধু জানেন তাইলেই হবে। একটু জুম করে নিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। সো আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসের যেহেতু ওয়েবসাইট, সো ওয়ার্ডপ্রেস এজেক্স প্রসেস এক্সিকিউশন চলতেছে এটার মধ্যে। So, এইখানে দেখেন আমার কি কি কোর অ্যাকশনগুলো থাকতে পারে এটাতে। সেটা হচ্ছে আমার ইমেজ এডিট প্রিভিউ হইতে পারে, আমার অটো কমপ্লিট কোনো ইউজার আসতে পারে, ড্যাশবোর্ড লগ ইন করার যে ব্যাপার, এই সবগুলা ডিটেল আমার এই এজেক্স এর মধ্যে থাকে, বা এজেক্স হচ্ছে মেনটেন করে। এরপর আসেন
আরো কিছু পোস্টের দিক থেকে হচ্ছে অ্যাকশন যেগুলো যায়। আপনি একটা ইমেজ এডিট করতেছেন, আপনি একটা কমেন্ট ডিলিট করতেছেন, কমেন্টের মধ্যে বা কোনো একটা ট্যাগ ডিলিট করে দিচ্ছেন, কোনো একটা লিঙ্ক ডিলিট করে দিলেন, আপনার মেটা ট্যাগ ডিলিট করতে চাচ্ছেন, আপনি একটা পোস্টকে ডিলিট করে দিলেন, আপনি কোনো একটা পোস্টকে থ্রাশে বা ইয়েতে নিয়ে গেলেন, থ্রাশ থেকে আনথ্রাশ করে দিলেন বা রিমুভ রেস্টোর করলেন, আপনি কোনো একটা পেজ ডিলিট করতে পারেন, কোনো একটা কমেন্টকে ডিম করতে পারেন, কোনো একটা ট্যাগ অ্যাড করতে পারেন, আপনি কোনো একটা কমেন্ট পাইতে পারেন, রিপ্লে করতে পারেন কমেন্টে, রিপ্লে টু কমেন্টস। এই যে কাজগুলো আপনি করতেছেন, এই কাজগুলো যখনই করতেছেন চেঞ্জ হচ্ছে তো। একটা কমেন্ট আসছে, রিপ্লাই দিচ্ছেন, চেঞ্জ হইছে, মানে কমেন্টে একটা রিপ্লাই অ্যাড হইছে। আপনি একটা পোস্ট ডিলিট করেছেন বা একটা পেজ কমে গেল বা পোস্ট কমে গেছে। তো এইটা তো সাথে সাথে সার্চ কনসোলে এটাকে আপডেট করবে যে হ্যাঁ এই অমুক একটা কমেন্ট এখান থেকে চলে গেছে, অমুক একটা পেজ হচ্ছে এখান থেকে রিমুভ হয়ে গেছে। এই সবগুলা কাজ, যা যতগুলো অ্যাকশন আপনি কোর অ্যাকশন নিচ্ছেন, এই কোর অ্যাকশনগুলোর যাবতীয় কাজের ডেটা স্টোরেজ বা আপনি নথি যা বলেন সবকিছু এখানেই থাকে। আপনার ওয়েবসাইটের পাসওয়ার্ডকে চেঞ্জ করা বলেন, আপনি থিম ডিলিট করে দিচ্ছেন, থিম ইনস্টল করতে যাচ্ছেন, কোনো একটা প্লাগইন অ্যাক্টিভ করবেন, কোনো একটা প্লাগইন ডিলিট করবেন, সব ইন ডিটেল সব এখানে এইটার মধ্যে থাকে। দ্যাটস ওয়াই বলা হয়েছে একে যে অ্যাডমিন প্যানেলের অ্যাডমিন হাইপেন এজেক্স ডট পিএসপি নামক ফাইলের মধ্যে যা আছে তারা অ্যালাউ, মানে এখানে যে কাজগুলো ঘটতেছে এই কাজগুলোর বেসিসে গুগল সার্চ কনসোল ফাইলগুলোকে নিয়ে যাবে। এতটুকু পর্যন্ত বুঝছেন এই রোবোটিক্সটির ফাইলগুলোর কাজ? আম, এটা হলো বেসিকটা। এখন যদি আমরা অ্যাডভান্সের দিকে আসি, এই হচ্ছে আমাদের হালকা একটু অ্যাডভান্সের ব্যাপারটা। তো আমরা একটু এটারে নিয়ে আসি, দেখি এটার কি অবস্থা। এখানে এসে বলতেছি যে রোবোটিক্সটি ফাইলের মধ্যে ইউজার এজেন্ট সবাইকে ডাকছি, ডাকার পর অ্যাডমিন ডব্লিউপি অ্যাডমিন এরিয়া যেমন ব্লক করে দিছি, তার বাইরে আমি সিজিআই, তারপর হচ্ছে গো, রিকমেন্ড, কমেন্ট ফিড, ট্র্যাক ব্যাক, ইন্ডেক্স এবং এক্সএমএল আরপিসি সবগুলা সি প্যানেলের কাজ, সবগুলাকে হচ্ছে আমি ব্লক করে দিছি। যে এই জায়গার মধ্যে যে সকল ফাইলগুলো আছে বা কমেন্টের যে ফিডগুলো আসতেছে, এগুলার জন্য কোনো ধরনের অ্যালাউ দরকার নেই। এখানে যা ফাইল আছে বা এখানে যে কাজগুলো ঘটবে সে আর কোনো কিছু তার ইন্ডেক্স করার দরকার নেই, নর্মালি এভাবেই থাকবে। এর বাইরে এটা হচ্ছে সবাইকে ডাকছি, সব ধরনের ইউজার এজেন্টকে ডাকলাম, ডেকে এদেরকে এই জায়গাগুলোতে ডিসঅ্যালাউ করে বাকি সব জায়গাতে অ্যালাউ দিছি। এর বাইরে আমি স্পেসিফিক ভাবে কিছু বটকে ডাকছি, যে নিনজা বট। নিনজা বটও কিন্তু এই এস্টারেক্স এর মধ্যেই পড়ে, বাট আমি আলাদা করে ডাকছি, ডেকে অ্যালাউ দিছি সব জায়গাতে। সব জায়গাতে যে অ্যালাউ দিলাম, অ্যালাউ অ্যালাউ দেওয়া মানে হচ্ছে কোনো একটা বটকে অ্যালাউ দেওয়ার সিস্টেম হচ্ছে যে অ্যালাউ লিখে একটা জাস্ট ফ্রন্ট স্ল্যাশ দিয়ে দেওয়া হচ্ছে, এটাকে অ্যালাউ বলছে। মানে অ্যালাউ কোথায়? সব জায়গাতে অ্যালাউ। এখন এই অ্যালাউ যখন দিচ্ছি, এই অ্যালাউ সব জায়গাতে দিচ্ছি, কোন জায়গাতে ডিসঅ্যালাউ রাখলাম? ইউজার এই নিনজা বট কিন্তু এই ইউজার এজেন্টের অ্যাস্টারেক্স এর সব বটের মধ্যেই পড়েন, তার মানে নিনজা বট এই জায়গাগুলো থেকেও ডিসঅ্যালাউ, এর বাইরে সব জায়গা থেকে অ্যালাউ। এরপরে গুগলের মিডিয়া পার্টনারকে কল দিলাম, এরপরে কল দিলাম হচ্ছে গুগলের ইমেজ বটকে, যে বটের কাজ হচ্ছে শুধুমাত্র ইমেজগুলোকে নিয়ে যাওয়া, ইমেজগুলোকে এক্সট্রা আলাদা করে হচ্ছে ক্রাউল করা। সো এই ইমেজগুলোকে ক্রাউল করার জন্য আমি আলাদা করে অ্যালাউ দিছি একটা ফোল্ডারে, সেটা হচ্ছে ডব্লিউপি আপলোড ফোল্ডারে, ডব্লিউপি কন্টেন্টের আপলোড ফোল্ডার। দ্যাট মিনস আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বলেন অথবা যে কোনো টাইপের ওয়েবসাইট বলেন, আপনি যখন একটা ইমেজ আপলোড করেন, ইমেজগুলা সি প্যানেলের ডব্লিউপি কন্টেন্ট আপলোড নামের ফোল্ডারে হচ্ছে সবগুলো ইমেজ জমা পড়ে। সো গুগল বট ইমেজগুলো কই থেকে পাবে? গুগল বট ইমেজ পাবে হচ্ছে এই ফোল্ডার থেকে। সো এই ফোল্ডার তাকে ধরায় দিলাম যে তুমি এই ফোল্ডারে অ্যালাও, বাকি সব জায়গা থেকে ডিসঅ্যালাও। গুগল অ্যাডস এর জন্য গুগল অ্যাডের বটকে ডাক দিলাম এবং গুগলের মোবাইল বটকে আলাদা করে ডাক দিলাম। এই তো, এইগুলো হচ্ছে আপনি আপনার মতো করে রেডি করে রাখতে পারেন। এরপর যদি মনে হয় যে আপনি আরো অ্যাডভান্স বানাবেন, আরো ইন ডিটেল আপনার কোনো একটা পেজ আছে যেগুলো ব্লক করে দিতে চাচ্ছেন, সাপোজ এখন আসেন যে আপনি চাচ্ছেন ব্যাপারটা এরকম করতেছে যে মাইক্রো এসপি প্যাভিলিয়ন এরিয়া প্রিভিউ যে কন্টেন্টটা আছে, আপনি চাচ্ছেন এই কন্টেন্টটা ডিলিট করবেন না, এই কন্টেন্টটা এই জায়গাতে থাকবে। কোনো একজন ইউজার যখন আপনার ওয়েবসাইটে আসতেছে আসতেছে এবং আপনার কন্টেন্ট দেখতেছে, দেখুক, তাতে কোনো সমস্যা নেই। ইউজার আপনার ওয়েবসাইটে আসবে এবং আসার পর যদি এইচপি প্যাভিলিয়ন এর রিভিউ কন্টেন্টটা খুঁজে পায়, সেক্ষেত্রে সে পড়তে পারে, সমস্যা নেই। বাট আপনি চাচ্ছেন না এই কন্টেন্টটা গুগল ইন্ডেক্স করে রাখুক তার সার্ভারে, এটা চাচ্ছেন না। এটার জন্য কি করতে হচ্ছে? তাহলে একে আমাকে কি করতে হবে? এই কন্টেন্টটাকে গুগলকে যেন আমার এটাকে ইন্ডেক্স করে না নিয়ে যায়, এই জন্য গুগলের রোবটস এর মধ্যে একে আমার ডি ইন্ডেক্স আর ডিজালার এর মধ্যে রেখে দিতে হবে। সো সিম্পলি যেটা করব, ইউআরএলটা, যে ইউআরএলটাকে আপনি চাচ্ছেন যে এই ইউআরএলটা গুগল ইন্ডেক্স না করুক, একে কপি করেন অ্যান্ড আপনার ফাইলের মধ্যে ডিজালার যে ফাইল আছে, এই যে ফাইল ডিজালাওতে আসেন, ডিজালাও,
স্পেস হাইফেন ক্লোন, দেন আপনি যে ফোল্ডারটাকে রিমুভ করে দিতে চাচ্ছেন বা যে কন্টেন্টটাকে হচ্ছে চাচ্ছেন না, যেই কন্টেন্টটা হচ্ছে থাকুক এই কন্টেন্টটা হচ্ছে গুগল তার সার্ভার ইন্ডেক্স করুক, তাকে হচ্ছে দিয়ে দিবেন, তাকে ডিসঅ্যালাউ দিবেন। দ্যাট মিনস এ হচ্ছে আমার ওয়েবসাইটে আছে বাট গুগল একে ইন্ডেক্স করবে না, তাকে ডিসঅ্যালাউ দিলাম, কোনো সার্চ ইঞ্জিন নাকি ইন্ডেক্স করবে না, বাট ওয়েবসাইটের মধ্যে থাকবে। তো এইভাবে আপনার যেটা অ্যালাউ দরকার, যেটা ডিসঅ্যালাউ দরকার, এটাকে এক্সট্রা ভাবে আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে দিয়ে দিবেন, সিম্পল। এটা হচ্ছে রোবট টিএক্সটি ফাইল। এখন ভালো কথা, এই রোবট টিএক্সটি ফাইল দ্বারা যেটা কি করলাম, আমি আমার রোবটস গুলাকে বা আমি গুগলের সার্চ কনসোল গুলাকে রোবটস গুলাকে হচ্ছে দাওয়াত দিলাম যে ঠিক আছে ভাই আমার ওয়েবসাইটে আসেন, এসে এগুলো নেন, এগুলো নিয়ে যান না, বললাম। বাট সে যে আমার ওয়েবসাইটে আসবে তার জন্য তাকে একটা রাস্তা দেখাইতে হবে যে ভাই আমার ওয়েবসাইট objectHut.com, এই objectHut.com আইতে গেলে আপনার এই রাস্তা ধরে আসতে হবে। এই রাস্তা বানানোর বা রাস্তার যে ব্যাপারটা, এইটাকে বলি আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে সাইট ম্যাপ। এই সাইট ম্যাপ থ্রুতে আমরা ওয়েবসাইটকে দেখাই যে ভাই এই হচ্ছে রাস্তা, এই রাস্তায় গেলে তুমি পোস্ট পাবা, এই রাস্তায় গেলে তুমি পেজগুলোকে খুঁজে পাবা, এই ইউআরএল আর এই রাস্তায় গেলে হচ্ছে তুমি ক্যাটাগরিগুলোকে খুঁজে পাবা। তো তোমার এখান থেকে পোস্ট থেকে যে পোস্টগুলো দরকার সেগুলো নিয়ে যাও। পোস্টের মধ্যে আমি অবশ্যই এখানে দিয়ে রাখছি, যেমন এটাকে ডিসঅ্যালাউ করবো, এটাকে ডিসঅ্যালাউ রাখছি, তার মানে এই পোস্ট বাদে যেগুলো আছে সব নিয়ে যাও, বা পেজ আছে পেজ বাদে এসব নিয়ে যাও। সো আমি রাস্তা আগে বানাই দিতে হবে যে এটা হচ্ছে পোস্টের রাস্তা, এই রাস্তায় গেলে তুমি সব যত আমার ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে সব পাবা। তুমি হচ্ছে পেজ রাস্তা বানানো আছে, পেজের রাস্তায় গেলে পেজ পাবা। তো এইটা হচ্ছে সাইট ম্যাপ। সো সাইট ম্যাপ দুইভাবে ক্রিয়েট করা যায়। সাইট ম্যাপ দুইভাবে ক্রিয়েট করা হচ্ছে, এক হচ্ছে সাইট যদি আপনার ওয়ার্ডপ্রেসে হয়ে থাকে সেক্ষেত্রে ইউএসটিসিও প্লাগইন ইউজ করলে আপনাকে অটোমেটিক্যালি ইউএসটিসিও প্লাগইন থেকে হচ্ছে সাইট ম্যাপ ক্রিয়েট করে দিবে। আদারওয়াইজ আমরা যদি থার্ড পার্টি আমরা যদি র কোডিং ইউজ করি বা লারাভেল ইউজ করি, যেটাই বলেন, আমরা র কোডিং এর কথাই বলি, র কোডিং আর কাস্টম কোডিং ওয়েবসাইট যদি ইউজ করি সেক্ষেত্রে আমরা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে সাইট ম্যাপ ক্রিয়েট করে নিতে পারি, এবং সাইট ম্যাপ একবার ক্রিয়েট করলে এটা বারবার এটা আপডেট হবে, সমস্যা নাই। তো সাইট ম্যাপ অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় সেটা একটু দেখাই। সাইট ম্যাপ দুই ধরনের সাইট ম্যাপ দেখাবো। সো আমার আরেকটা সাইট আপনাকে নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে এটা। আচ্ছা, কোনো একটা ওয়েবসাইটের সাইট ম্যাপ দেখতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইটের স্ল্যাশ, দেন আমরা কি করব, সাইট ম্যাপ ডট এক্সএমএল। আচ্ছা, কোডিং এর মধ্যে একটা পার্থক্য আছে এখানে, স্ট্রিংগুলোর মধ্যে দেখেন। একটা হচ্ছে সাইট ম্যাপ এক্সএমএল, এই সাইট ম্যাপ এক্সএমএল যেটা ছিল সাইট ম্যাপ ডট এক্সএমএল, এইটা শুধুমাত্র আগে কাজ করতো, সেটা ইউএসটিসিও থ্রুতেও কাজ করতো, সাইট ম্যাপ ডট এক্সএমএল দিলে সাইট ম্যাপ আসতো। বাট এই সাইট ম্যাপ ডট এক্সএমএলটা এখন শুধুমাত্র থার্ড পার্টি থেকে যখন আপনি কাস্টম সাইট ম্যাপ ক্রিয়েট করবেন তখন কাজ করে। বাট ইউএসটিসিও প্লাগইন দিয়ে যদি হচ্ছে আপনার সাইট ম্যাপ ক্রিয়েট করা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এইটা দিয়ে আর কাজ করে না। এখন আপনাকে যেটা করতে হবে, সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ইন্ডেক্স ডট এক্সএমএল। মানে আপনি যদি কখনো দেখেন সাইট ম্যাপ ডট এক্সএমএল দিয়ে সার্চ করার পর সাইট ম্যাপ আসতেছে না, দ্যাট মিনস, আর ওয়েবসাইট দিয়ে রোবট ওয়ার্ডপ্রেস যদি হয়ে থাকে, ডেফিনেটলি তখন স্ট্রিং চেঞ্জ করবেন এবং প্যারামিটার হবে হচ্ছে এইটা, সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল। এন্টার দেন। দেখেন ইউএসটিসি, যেহেতু আমাদের ইউএসটিসি দিয়ে বানানো, ইউএসটিসি দিয়ে আমার রাস্তা বানানো আছে, সাইট ম্যাপ বানানো আছে, তার মধ্যে এটা হচ্ছে পোস্টের সাইট ম্যাপ, এটা পেজের, এটা গ্যালারির, এটা পোর্টফোলিও, ক্যাটাগরি, ট্যাগ, অথর, সবার জন্য আলাদা আলাদা করে বানানো আছে, এবং প্রত্যেকে অথর যে কয়জন আছে প্রত্যেকের অথরের নাম এখানে আছে। পোস্টের মধ্যে যে সকল ট্যাগগুলো ইউজ করা হয়েছে ট্যাগগুলো এখানে আছে। সো প্রত্যেকটা ব্যাপারই এই জায়গার মধ্যে আছে। আমি যদি পোস্ট সাইট ম্যাপ, জাস্ট পোস্ট সাইট ম্যাপের মধ্যে ক্লিক করি, একটু জুমিং করে দিই এটা, যতগুলা পোস্ট আছে সবগুলা পোস্ট কিন্তু এই যে এখানে চলে আসছে। এগুলো হচ্ছে পোস্টের আন্ডারে 25টা, আরো 25টা ইউআরএল আছে, এবং কতগুলো ইমেজ আছে সবগুলো এখানে দেওয়া আছে, এবং লাস্ট এই পোস্টগুলোকে কবে মডিফাই করা হয়েছে সব এখানে দেওয়া আছে। সো গুগল রোবটস আর সার্চ কনসোল বা অন্যান্য সার্চ ইঞ্জিন রোবটস, তারা এইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের সাইট ম্যাপ থ্রুতে এই জায়গাগুলোতে আসে, এবং এখান থেকে হচ্ছে আমার ফাইল। তো যাদের যাদের হচ্ছে নেওয়ার দরকার, যেখানে অ্যালাউ আছে, এখানের মধ্যে কোথাও কোথাও যদি থাকে রেস্ট্রিকশন যে হ্যাঁ এই ফাইলটাকে নেওয়া যাবে না, এখানে কোনো একটা ফাইলকে আমার নিতে পারবো না, সো ওইটাকে নিবে না, এটাকে না নিয়ে বাকি অন্যগুলোকে হচ্ছে সে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রোবট টেক্সট থ্রুতে, ইউএসটিসি থ্রুতে আমরা সাইট ম্যাপ যদি বানাই। থার্ড পার্টি থেকে যদি সাইট ম্যাপ বানাই আমরা, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সাইট ম্যাপ ডট এক্সএমএল লিখে সার্চ করলেই হয়ে যায়। আমার এই ওয়েবসাইটে দুইটাই আমি ইন্ডেক্স করে রাখছিলাম, যেমন এটা হচ্ছে আরেকটা সাইট ম্যাপ, এটা হচ্ছে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে জেনারেট করা সাইট ম্যাপ। এই সাইট ম্যাপটা দেখেন,
লাস্ট মডিফাই, যে লাস্ট মডিফাই 2021/6/7 করা আছে। বাট এই সাইট ম্যাপটা আমি আরো 1 বছর আগেই বানাই দিছিলাম, একবারই বানাইছিলাম, এরপর থেকে নিজে নিজে কি করতেছে, একে আপডেট করে ফেলতেছে, এ নিজে থেকে আপডেট করে। এর জন্য আপনাকে আপডেট করা মানে বারবার, একবার থার্ড পার্টি থেকে বানালে আমি একটা ডেট আসে, এরপর আবার কি আসবে কিনা, এই যে যদি কোনো ডাউট থাকে সেটা ক্লিয়ার করে দিলাম এখানে, ও নিজে থেকেই মডিফাই করে নেয়। ঠিক আছে? তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই সাইট ম্যাপটা বানাবো কেমনে, আর হচ্ছে ওই রোবট ইওস্টিসের প্লাগইনটা যেটা আছে ওইটা, ওই সাইট ম্যাপ বানাবো কেমনে দেখেন। ইওস্টিসের প্লাগইন যখন আপনি ইনস্টল দিবেন তখন ডেভ মানে বাই ডিফল্ট এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। তখন আপনি জাস্ট সাইট ম্যাপটা আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সটেমএল দিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। বাট তারপরে যদি 404 ইরর আর না আসে, সেক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে ইওস্টিসের প্লাগইন ইনস্টল দেওয়ার পর এই হচ্ছে আমাদের ইএসসিওর প্লাগইন। তো এটাতে আসি, ফিচারসে এসে দেখবেন যে এখানে সাইট ম্যাপ এক্সএমএল, এই যে এক্সএমএল সাইট ম্যাপ, এইটা এখানে অন করা বা অফ করা আছে কিনা। যদি অফ করা থাকে একটু কাইন্ডলি অন করে দিবেন। যদি এসে দেখেন অন করাই আছে বাট তারপর দেখাচ্ছে না, তাহলে কোয়েশ্চেন্স মার্ক যেটা আছে এখানে ক্লিক করে এইখানে সি দ্য এক্সএমএল সাইট ম্যাপ, এই জায়গাতে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি আপনার জন্য সাইট ম্যাপটা ক্রিয়েট হয়ে যাবে। যেমন দেখেন অটোমেটিক ওই ইউআরএল ধরে নিয়েছে সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল, এ হচ্ছে আমার এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েট, ও অটোমেটিক এটা ক্রিয়েট করে দিবে। দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। আর যদি থার্ড পার্টি সাইট থেকে আমরা সাইট ম্যাপ ক্রিয়েট করতে হয়, সেক্ষেত্রে যাব হচ্ছে সাইট ম্যাপ জেনারেটর, সাইট ম্যাপ জেনারেটর, এক্সএমএল সাইট ম্যাপ। ওকে, প্রথম একটা ওয়েবসাইট পাবো, সেটা হচ্ছে xml-sitemap.com। এই ওয়েবসাইট থেকে হচ্ছে আমরা কি করতে পারি, থার্ড পার্টির সাইট ম্যাপগুলোকে ক্রিয়েট করতে পারি। এখানের মধ্যে আপনি আপনার যে ওয়েবসাইট যেটা থাকবে, যেটার জন্য হচ্ছে আপনি অ্যাকচুয়ালি চাচ্ছেন যে সাইট ম্যাপ ক্রিয়েট করি, সো আমি এটার জন্য ক্রিয়েট করতে চাচ্ছি সাইট ম্যাপ, ওয়েবসাইটটা নিলাম, অ্যান্ড এখানে এসে ওয়েবসাইট ইউআরএল এর মধ্যে আমি এটাকে দিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট ক্রাউল করা শুরু করছে। এই ক্রাউল করে হচ্ছে টোটালি আমাদের যতগুলো কারেন্ট পেজ, ক্যাটাগরি বলেন, ক্যাটাগরি আন্ডারে পেজ বলেন, সবগুলোকে হচ্ছে সে নিয়ে নিচ্ছে, নিয়ে আমার জন্য সাইট ম্যাপ ফাইলটা রেডি করে দেবে। ফাইলটা আগে রেডি হোক, তারপর কোথায় ইনপুট করতে হবে আমি বলতেছি। তো এই হচ্ছে আমাদের সাইট ম্যাপ ক্রিয়েট। সো ভিউ সাইট ম্যাপ ডিটেলস, একটু ক্লিক করি। এখানে আমার টোটাল সাইট ম্যাপ যেটা আমার জন্য বানাইছে এটা এখানে আমার যে দিয়ে দিছে, এখানে দিয়ে দিছে। আমরা এখানে অনেকভাবে সাইট ম্যাপটা ডাউনলোড করতে পারি। আমরা এক্স জিপ ফাইলে এটাকে ডাউনলোড করতে পারি, চাইলে এটা সাইট ম্যাপটাকে হচ্ছে আমাদের ইমেইলে হচ্ছে পাঠিয়ে দিতে পারি, অথবা আমাদের উপরের দিকে একটু যদি যাই, এই যে ডাউনলোডস এক্সএমএল সাইট ম্যাপ ফাইল, এই ফাইলটাকেও আমরা চাইলে ডাউনলোড করতে পারি। তো আমাদের যেহেতু এটাকে এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে, এবং আমাদের টোটাল পেজের সাইজ হচ্ছে 8 MB মতো আসছে, আমরা এটাকে ডাউনলোড করব। এটা এই যে ডাউনলোড ইওর এক্সএমএল সাইট ম্যাপ ফাইল, এটাকে ডাউনলোড করে দিচ্ছি। তো এই হচ্ছে আমার সাইট ম্যাপের যে ফাইলটা, এটা আমার এখানে ডাউনলোড হয়েছে। এটা এখন কই নিয়ে যাব, এটা যাব হচ্ছে আমাদের সি প্যানেলের মধ্যে। এখন আমার এখানকার কাজ আমার শেষ, সো কেটে দিলাম, আমরা সি প্যানেলে ব্যাক করি। তো এরকম যেটা আমাদের ফাইলটা ছিল, আমরা এটাকে দিব, ইনপুট করবো কোথায়, ইনপুট করব হচ্ছে আমাদের সি প্যানেলে। আমি একটু জুম আউট করে নিই, ফাইল ম্যানেজার। এখান থেকে কোন ওয়েবসাইটের জন্য বানাচ্ছিলাম, আমরা এই ওয়েবসাইটের জন্য বানাচ্ছিলাম objector.com। objector.com-এ যাব, এই জায়গাতেই জাস্ট ঢুকছেন যেখানে, এই যে আসলাম পেজ, এখানে দেখেন এই যে অলরেডি আগে থেকে robots.txt ফাইলটা বানানো আছে, এই যে robots.txt। এখানের মধ্যে এসে আপনি এটাকে ফাইলটাকে আপলোড করবেন, সাইট ম্যাপ যেটা আছে এটাকে আপলোড করবেন। আমরা আপলোড, এখানে আপলোড অপশন আছে, এখান থেকে আপলোডে ক্লিক করলাম, আপলোড, এখান থেকে আমরা আমাদের ফাইলটাকে দিয়ে দিব। সাপোজ আমি আমার ফাইলটাকে দেই, সিলেক্ট ফাইল,
এটা ডাউনলোড ফাইলে ছিল, এই হচ্ছে ডাউনলোড ফাইল, এটা একটাকে ডাউনলোড করছি, ওপেন করে দিলাম, আমার এটা আপলোড কমপ্লিট। আমরা সি ফাইলে এসে এটা আমি এখান থেকে চাইলে এখান থেকে কেটে দিতে পারি আর গো ব্যাক করতে পারি, আদারওয়াইজ আমরা এখানে এসে একটা রিলোড দিব। সো এখান থেকে চাইলে আপনি রিলোড করতে পারেন, পুরো পেজটা রিলোড করতে পারেন, আদার এখান থেকে রিলোড অপশন আছে, এখান থেকে রিলোড করতে পারেন। আমি জাস্ট এইটাকে রিলোড করে দিলাম। এইখানে এই যে সাইটম্যাপ 4 নামে একটু ভুল আসছে, সাইটম্যাপ 4 এই কথাটা রাখা যাবে না, একটু এডিট করি, এটাকে রিনেম করে এই 4 কথাটাকে কেটে দিতে হবে, এটা জাস্ট সাইটের নাম হবে সাইটম্যাপ ডট এক্সএমএল, আর কিছু না। রিনেম ফাইল করে দেই। তো এই হচ্ছে আমার সাইটম্যাপ এক্সএমএল চলে আসছে। এখন যদি আমার রোবট অবজেক্ট হাটের মধ্যে যাই এবং আমি যদি এখানে একটু সার্চ করি objecthub.com/sitemap.xml, এন্টার দেই, দেখেন আমার এখানে সাইটম্যাপটা চলে আসছে ফাইনালি। এই হচ্ছে আমাদের সাইটম্যাপ, এটার জন্য আমরা সাইটম্যাপ ক্রিয়েট করলাম এবং এটার জন্য যে সাইটম্যাপটা আসছে এটা হচ্ছে সাইটম্যাপ, রাইট। এবং এটা হচ্ছে আজকে 2021 নয় 22 তারিখ, এটা আমাদের কমপ্লিট করা হয়েছে, লাস্ট মডিফাই করা হয়েছে এই তারিখে। তো এটা হচ্ছে থার্ড পার্টি ওয়েবসাইটের ক্ষেত্রে। সো রেকর্ডিংয়ে যদি আপনার ওয়েবসাইট হয়ে থাকে সেক্ষেত্রে এই সিমিলার ওয়ে এখানে এসে জাস্ট আর পেস্ট করে দেবেন। আমি যদি এটাকে এখন ডিলিট করে দেই, এটাকে আমি এখন ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম এটাকে, ট্রাশেও রাখলাম না, দরকার নেই, ডিলিট। এখন তো সাইট অফ এক্সএমএল আছে, একটা রিলোড দিই, ডিরেক্টলি কিন্তু মানে লোডিং রিলোড বা রিডাইরেক্ট করে হচ্ছে ইওস্টেসিওতে নিয়ে চলে আসতেছে, সাইটম্যাপ ডট এক্সএমএল এ নিতেছে না। এখন আমি আবার একবার দেওয়া ট্রাই করি, সাইটম্যাপ ডট এক্সএমএল, এন্টার। যাই হোক, এই হচ্ছে আমাদের সাইটম্যাপ এখন বর্তমানে ইওস্টেসিও প্লাগইনের সাথে যদি সাইটম্যাপ বানান সেক্ষেত্রে এই হচ্ছে অবস্থা। তো এই দুইটা জিনিস ক্লিয়ার, রোবোটিক্সটা এবং সাইটম্যাপ ক্রিয়েশন, বা এদের কাজ কি? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এখন ভাই হ্যাঁ, এরা কি একবার ক্রিয়েট করলে এটাকে কি প্রতিনিয়ত আপডেট করবে? প্রতিনিয়ত আপডেট করবে এটা, হ্যাঁ। এখন এই আচ্ছা। সাইটম্যাপ এবং রোবোটিক্সটি ফাইল ক্রিয়েট করার পর নেক্সট স্টেপ হচ্ছে এখন আমাদের যে এই ওয়েবসাইটটাকে বা আমাদের যে ওয়েবসাইটটা বানাইলাম এই ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোল বলেন আর গুগল অ্যানালাইটিক্স বলেন, ওই সকল জায়গাগুলোর মধ্যে ইনপুট করা। তো আমরা চলেন আগে শুরু করি যে আমার হাতে রোবোটিক্সটি ফাইলও বানানো হয়েছে, আমার সাইটম্যাপও ক্রিয়েট করা শেষ, দুইটাই টেকনিক্যাল এবং অন পেজ এসইওর কাজ কমপ্লিট। এখন আমরা সার্চ কনসোল, গুগল সার্চ কনসোলের মধ্যে আমাদের ওয়েবসাইটটাকে সাবমিট করব। তো নর্মালি গুগল গুগল সার্চ কনসোল থেকে সার্চ করলেই পেয়ে যাবেন, গুগল সার্চ গুগল সার্চ কনসোল থেকে সার্চ করলেই ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানে যেমন এই যে এখানে সাইন ইন গুগল আর ওয়েলকাম, প্রথম যে কোনো একটাতে আপনার এন্ট্রি নিলেই হচ্ছে, ঠিক আছে, যেখানে এন্ট্রি নেন একই কথা। তো আমরা প্রথম যে ইউআরএলটা আসছে search.google.com, দেন সার্চ কনসোল অ্যাবাউট বা গুগল সার্চ কনসোল, এটার মধ্যে যাচ্ছি। সো বাই ডিফল্ট আপনার ক্লায়েন্ট আপনাকে হয় যদি বলে যে আমার ওয়েবসাইটে গুগল সার্চ কনসোল ভেরিফাই করে দিতে হবে আর অ্যাড করে দিতে হবে, সেই ক্ষেত্রে ক্লায়েন্টের অবশ্যই অ্যাক্সেস নিয়ে নেবেন। আইদার যেটা করতে পারেন, আপনি আপনার ক্লায়েন্ট যদি তার ওয়েবসাইটে অ্যাক্সেসগুলো দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আপনি আপনার ইমেল থেকে হচ্ছে আগে লগ ইন করে তার জন্য এটা ভেরিফাই করে তাকে হচ্ছে ওনারশিপ সাবমিট করে দিতে পারেন, দিয়ে দিতে পারেন, দুইটাই করতে পারেন। তবে ডেফিনেটলি গুগল সার্চ কনসোল যখন আপনি ভেরিফাই করতে যাবেন তখন ওয়েবসাইটের অ্যাক্সেস আপনার লাগবেই, একটা না একটা অ্যাক্সেস লাগবে, লাইক দ্যাট। আপনার যদি সি প্যানেলের অ্যাক্সেস ক্লায়েন্ট আপনাকে এই সার্চ কনসোল ভেরিফাই করার সময় দেয়, ইট ইজ টু গুড, খুবই ভালো। আইদার আপনাকে একদমই গুগল ওয়েবসাইটের যে অ্যাক্সেস, ওয়েবসাইটের অ্যাক্সেস আপনাকে দিতেই হবে, আদারওয়াইজ কোনোভাবে সার্চ কনসোল ভেরিফাই করা সম্ভব না, অ্যাক্সেস লাগবে। সো ক্লায়েন্টের কাছে দুইটা জিনিসই চাওয়ার চেষ্টা করবেন, যে সি প্যানেল অ্যাক্সেস, আদার হচ্ছে ওয়েবসাইটের অ্যাক্সেস, দুইটা একটা দিতে হবে তাকে, অথবা দুইটা দিলে আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আমাদের সার্চ কনসোলের অবস্থা। তো নর্মালি আমরা এখান থেকে গেট স্টার্টেড আর স্টার্ট নাও এখানে ক্লিক করলে আমরা আমাদের মেল দিয়ে হচ্ছে লগ ইন করে ফেলবো। So আমরা স্টার্ট নাও ক্লিক করলাম, একদম প্রথম থেকেই দেখাচ্ছি। তো
নিচে যে সাইন ইন অপশনটা ছিল এটাতে ক্লিক করার পর আপনার বাই ডিফল্ট যে মেল থাকে এই মেল দিয়ে হচ্ছে আপনার এখানে লগ ইন হয়ে যাবে। তারপরে যদি আপনার মনে হয় যে হচ্ছে আপনার মেল চেঞ্জ করা দরকার, এই মেল না অন্য মেল, সেক্ষেত্রে আপনি মেল সুইচ করে নিতে পারেন, সমস্যা নেই, বা অ্যাকাউন্ট সুইচ করে নিতে পারেন। বাট অপশন পাবো হচ্ছে আমরা প্রপার্টি স্টার্ট করার ক্ষেত্রে দুইটা, একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। আমরা এই দুইটা মেথডে, এখানে যে দুইটা স্টাইল আছে, দুইটা টাইপ আছে, এই দুইটা টাইপে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটাকে ভেরিফাই করতে পারি। একটু জুম আউট করে নিই আগে। তো আমাদের দুইটা হচ্ছে প্রসিডিউর ভেরিফাই করার, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। এখন আপনি যেটাতেই করতে যান না কেন, আপনাকে অ্যাক্সেস লাগবে ওয়েবসাইটের। এখন দুইটার মধ্যে পার্থক্য কি আমি বলি। objecthat.com, সাপোজ আমরা সাবডোমেন সবাই বুঝি না, সাবডোমেন কি? সাপোজ এটা তো আমাদের ওয়েবসাইট বেসিক্যালি। তো আমার এই ওয়েবসাইটের আন্ডারে যা কিছু আছে, মানে objecthat.com এর আন্ডারে, এই ইউআরএল এর আন্ডারে যতগুলো ইউআরএল ক্রিয়েট হবে, সেটা পেজের ইউআরএল হতে পারে, সেটা ক্যাটাগরির ইউআরএল হতে পারে, সেটা কোনো একটা পোস্টের ইউআরএল হতে পারে, অরেভার যা ক্রিয়েট হোক না কেন, একটা ইমেজের ইউআরএল হতে পারে, সব কার আন্ডারে হচ্ছে? এই objecthat.com এর আন্ডারে হচ্ছে। ডোমেন থ্রোতে যখন আমরা একটা ইউআরএলকে ভেরিফাই করব বা একটা ওয়েবসাইটকে আমরা ভেরিফাই করতে যাব, দ্যাট মিনস এই রুট ডোমেন আর মেইন ডোমেন দিয়ে করতে হবে, এবং রুট ডোমেন বা মেইন ডোমেনের ভেতরে আন্ডারে যত সাবসিডিয়ারি শাখা প্রশাখা ইউআরএল ক্রিয়েট হবে সবাইকে এ একসাথে ক্রাউল করবে এবং ডেটা প্রোভাইড করবে। বাট আপনি চাচ্ছেন, ভাই objecthat.com আমার একটা সাইট ঠিক আছে, বাট objecthat.com এর মধ্যে blog.objecthat.com নামে একটা আরেকটা সাবডোমেন ক্রিয়েট করা আছে। এই সাবডোমেনের যে ডেটা, এটার যে ডেটাগুলো আছে, বা এটার আন্ডারে মনে করেন আপনি আরো নতুন করে ব্লগিং করেন, বা এটার আন্ডারে একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন, বা এই সাবডোমেনের আন্ডারে। তো এই সাবডোমেনের আন্ডারে যেহেতু একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে, সুতরাং এইটার মধ্যে আপনি আম, যেগুলা পাবলিশ করতেছেন বা পোস্ট করতেছেন, এগুলোকে আলাদা করে দেখতে চাচ্ছেন, আলাদা করে মনিটরিং করতে চান, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইউআরএল প্রিফিক্সড হতে আমরা সাবডোমেনগুলোকে ক্রিয়েট করতে পারি। যেমন এখানে একটু ইমেজের দিকে যদি একটু তাকান, দেখেন যেমন রুট ডোমেনের আন্ডারে বা একটা ওয়েবসাইটের আন্ডারে যা কিছু ক্রিয়েট হচ্ছে সব কিছু একসাথে দেখাবে। আর এখানে হচ্ছে যে রুট ডোমেন, আপনি চাইলে স্পেসিফিক কোনো একটা পেজ, স্পেসিফিক কোনো একটা কন্টেন্ট অথবা স্পেসিফিক কোনো একটা সাবডোমেনকে আপনি চাইলে আলাদা করে মনিটরিং করতে চান, সেক্ষেত্রে ইউআরএল প্রিফিক্সড হতে করতে পারেন। ব্যাপারটা এমন না যে আপনি প্রিফিক্সড হতে এই রুট ডোমেনকে করতে পারবেন না, রুট ডোমেনকেও এই প্রিফিক্সড হতেই করতে পারবেন। এবং রেজাল্ট যে দুইটা দেখায়, দুইটা এক রেজাল্টই দেখায়, দুইটার মধ্যে পার্থক্য কিছু নাই। এখন কথা হচ্ছে পার্থক্য না থাকার পরেও কিছু পার্থক্য থাকে, সেটা হচ্ছে যে আম, এটার আন্ডারে মনে করেন আপনি একটা আলাদা ডোমেন বা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। ওয়েবসাইট আমাদের অনেকভাবে ক্রিয়েট হতে পারে। একটা সাব ডোমেন ক্রিয়েট করে হচ্ছে আমরা কিন্তু করতে পারি, আইদার আমরা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করতে পারি, যেমন objecthat.com ব্লগ, এটা পেজ না, এটার ভিতরে গেলে একটা ওয়েবসাইটই খুঁজে পাবেন আপনি। সো এরকম ভাবে ক্রিয়েট করতে পারি। তো তখন দেখা যাবে যে ডোমেন আর ইউআরএল প্রিফিক্সের মধ্যে রেজাল্ট নিয়ে প্রবলেম হয়ে গেছে। এটা হচ্ছে একটা। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে যে আপনার যদি ডোমেন থ্রুতে যদি ভেরিফাই করতে চান, মাস্ট বি সি প্যানেল অ্যাক্সেস লাগবে। সি প্যানেল ছাড়া কোনো গতি নাই। দ্যাট মিনস এই সি প্যানেল, যেটা অনেক ক্লায়েন্টই দিতে চায় না, কারণ এটা দেওয়া মানে হচ্ছে একটা অর্গারকে দেওয়া মানে ও যা খুশি তাই করতে পারে একটা ওয়েবসাইটের। কারণ এটাই হচ্ছে মেইন, এটাই আমার স্টোরেজ, এটাই আমার সার্ভার, যা কিছু সব যা বলেন সব এটাই আমার কাছে। সো এই অ্যাক্সেসটা লাগবে। আর যদি ক্লায়েন্ট আপনাকে এই অ্যাক্সেস না দেয়, সেক্ষেত্রে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দেয়, তারপর আপনার কাছে একটাই গতি আছে, সেটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স দিয়ে হচ্ছে সাবমিট করা। তো আমরা আগে ডোমেন থ্রুতে দেখি যে কিভাবে হচ্ছে ভেরিফাই করতে হয়। ডোমেন থ্রুতে যখন আপনি ভেরিফাই করতে যাবেন, এই যে এইচটিটিপিএস বলেন বা একটা ওয়েবসাইটের শেষে নর্মালি এই যে স্ল্যাশটা থাকে, এই স্ল্যাশ থাকা বলেন, এই কিছুই দেওয়া যাবে না। যেমন আমি পুরোটাকে কপি করতেছি, আগে কপি করে এখানে দেই, কন্টিনিউটা কিন্তু এনাবল না। আমি এসটিটিপিএসটা কেটে দিলাম, এখনো এনাবল না। পেছনে যে স্ল্যাশ আছে এটাও কাটলাম, এখন এনাবল। দ্যাট মিনস ডোমেন থ্রুতে যখন দিবেন, জাস্ট আপনি ডট কম আপনার মেইন জাস্ট ডোমেনটাকে দিবেন। এটা এসটিটিপি আর এসটিটিপিএস, এটা গুগল সার্চ কনসোল নিজে ধরে নেবে। এটা ওনার মাথা ব্যথা, এটা আপনার না বা আমাদেরও না। আমরা এখানে জাস্ট
এক্সাক্ট ইউআরএলটা ধরাই দিব, সেটা সাবডোমেন হলেও হইতে পারে, সেটা আবার ডোমেন হলেও হইতে পারে। ডোমেন দিলাম, আমরা এখানে ডোমেন এটা তো দিলে তো আমার এটা ভেরিফাই করাই আছে। আমি সাপোজ দিলাম যে bisd04.com নামক কোন একটা ওয়েবসাইট বা 07 নামক কোন একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে আমার এখানে দিতে যাচ্ছি। সো আমি কন্টিনিউ করি। এইখানে আমার একটা প্রসিডিউর আসছে, সেটা হচ্ছে যে আমার ডিএনএস রেকর্ড বা ডিএনএস প্রোভাইডার থেকে হচ্ছে ওনারশিপ হচ্ছে এখান থেকে কনফিগার করতে হবে। সো এই ডিএনএস প্রোভাইডার যদি আসেন যে ইনস্ট্রাকশন ফর অ্যানি ডিএনএস প্রোভাইডার, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে আদার কিছু পাবেন, dynodot.com, goredy.com, এরকম অনেকগুলো হচ্ছে আছে যারা হচ্ছে ডোমেন অথরিটি বা প্রোভাইডার। তো আমাদের এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এইভাবে ভেরিফাই, একটাই প্রসিডিউর, একটাই মাধ্যম আছে ভেরিফাই করার জন্য। এখানে দেওয়া আছে সুন্দর করে যে সাইন ইন ইউর ডোমেন নেম প্রোভাইডার, copy the txt record below into the DNS configuration for bsd074.com, and এইখানে হচ্ছে একটা লিংক আছে বা একটা কোড আছে, and press verify below, রাইট? সো আমরা এটা যাব সি প্যানেলে। সি প্যানেল থেকে এসে আগে খুঁজে বের করব জোন এডিটর, ডোমেন্স থেকে জোন এডিটর, জোন এডিটরে আসি। সো জোন এডিটরে আসার পর আপনি যে ডোমেনটার জন্য হচ্ছে ভেরিফাই করার ট্রাই করতেছেন, এই ডোমেনটা ডেফিনেটলি সি প্যানেলের মধ্যে যদি ইনক্লুড করা থাকে সেক্ষেত্রে এই সি প্যানেলের মধ্যে অবশ্যই খুঁজে পাবেন। সো আমরা আগে এখানে আসি দেখি। আমার এখানে ৩টা ওয়েবসাইট দেওয়া আছে অলরেডি, এই একটা সি প্যানেলের মধ্যে, যদি এই সি প্যানেল থেকে আমি ৩টা ওয়েবসাইট চালাতে পারছি, সো এই প্যানেলের মধ্যে আমি ৩টাই দিয়ে রাখছি। সো এই হচ্ছে ৩টা ওয়েবসাইট আমার এখানে দেওয়া আছে। সো আপনার যে ডোমেনটা এখানে দিবেন, এই ডোমেনের নামটা এভাবে এখানে পাবেন। সো আমি মনে করেন যে আমাদের এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, যেটার মধ্যে আমি ভেরিফাই করতে চাচ্ছি। এখান থেকে চলে আসবো হচ্ছে আমরা ম্যানেজে ডিরেক্টলি, যে আপনি যে ডোমেনটার মধ্যে থেকে হচ্ছে ভেরিফাই করব, এটার ম্যানেজে চলে আসলাম। ম্যানেজ থেকে এসে এইখানে এই তো আমাদের ফাইল, আমরা এখান থেকে চলে আসবো অ্যাড এ রেকর্ড বা অ্যাড রেকর্ড, যে অপশনটা এখানে দেওয়া আছে প্লাস বাটন চিহ্ন দিয়ে অ্যাড রেকর্ড, অ্যাড রেকর্ডে ক্লিক করলাম এবং অ্যাড রেকর্ড থেকে হচ্ছে এখানে আমার একটা রো চলে আসছে, ভ্যালিড জোন নেম, টিটিএল, টাইপ আর রেকর্ড। ভ্যালিড জোন নেমের জায়গায় এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম বসবে। যদি ওয়েবসাইটের নাম কি কপি করতে সমস্যা, এখানে দেওয়া আছে, এই নাম আপনার দিয়ে দেওয়া হয়েছে bisd04.com, এই তো। সো আমরা এখান থেকে এটাকে কপি করে নেন, কপি করে আমরা ভ্যালিড জোন নেমের জায়গায় পেস্ট করে দিলাম। টাইপ, টাইপ বলছে এখানে কি টাইপ, টিএক্সটি রেকর্ড টাইপ, টাইপটা কি টিএক্সটি রেকর্ড, এখানে বলাই আছে কপি দ্য টিএক্সটি রেকর্ড। সো টিএক্সটি রেকর্ড হচ্ছে আমাদের টাইপ। তো এখান থেকে এ তে করা আছে, এই টাইপ আমরা করব টিএক্সটিতে, টিএক্সটিতে কনভার্ট করলাম। অ্যান্ড এইখানে যে কোডটা আমাদের দেওয়া আছে, এটাকে আমরা যেটা কপি করে নিলাম, কোডটাকে কপি করে এই রেকর্ডের মধ্যে আমরা এটাকে পেস্ট করে দিব। কমপ্লিট। পেস্ট হয়ে গেলে আপনি জাস্ট সিম্পলি অ্যাড রেকর্ডে ক্লিক করে দেন। তো আমার যদি অ্যাড রেকর্ড করাই আছে, আমি এটা ক্যান্সেল করছি। অ্যাড রেকর্ড হওয়ার পর কি ঘটবে, ক্যান্সেল করলাম। অ্যাড রেকর্ড হওয়ার পর একটা রিলোড দেন, রিলোড দিয়ে একটা খুঁজেন, এখানে নিচের দিকে থাকার কথা, যেমন এই যে এখানে দেখেন objectar.com এর জন্য টেক্সট রেকর্ডে এই হচ্ছে ভেরিফিকেশন করা আছে। এখন মনে করেন এই জায়গার মধ্যে খুঁজে পাইতেছেন না আপনি, হতেই পারে আমার এখানে যেমন পাইতেছি, আপনি এখানে পাচ্ছেন না, এখানে খুঁজতেছেন বাট পাচ্ছেন না, তাহলে কি করবেন? আপনি শিওর যে আপনি অ্যাড রেকর্ডে আসছিলেন, অ্যাড রেকর্ডে আসার পর হচ্ছে আপনি সব কিছু ঠিকঠাক মতো দিছিলেন, দেওয়ার পর অ্যাড রেকর্ডে ক্লিকও করছিলেন, ওকে, এবং এখানে নোটিফিকেশন আসছিল যে হ্যাঁ সাকসেসফুলি অ্যাডেড, বাট আপনি সামহাও এখানে খুঁজে পাচ্ছেন না। সেই ক্ষেত্রে এইখানে দেখেন প্রত্যেকটা সি প্যানেলের মধ্যে ফিল্টার নামক একটা অপশন পাবেন, ফিল্টারের মধ্যে অল সিলেক্ট করা আছে। আমরা কিসে সেভ করছিলাম, আমরা টিএক্সটি ফাইল সেভ করছিলাম। তো টিএক্সটি ফাইল সেভ যেহেতু করছিলাম, এই হচ্ছে আমাদের টিএক্সটি ফাইল। টিএক্সটিতে ক্লিক করবেন, টিএক্সটিতে যতগুলো ফাইল, যেমন এই যে অবজেক্টটা টিএক্সটিতে, এই যে গুগল ভেরিফিকেশন কোড, এইটা এখানে আছে, পেয়ে যাবেন 100%। এখানে আসলে পেয়ে যাবেন যদি অল ফিল্টারের মধ্যে না পান। তো এইখানে একবার কনফার্ম করেন আগে যে এইখানে আপনি অ্যাড হইছে, অ্যাড হওয়ার পর এসে আপনি এখানে ভেরিফাইতে ক্লিক করেন। এখন এইখানে অ্যাডও করছেন, এখানে ভেরিফাইতে ক্লিক করার পরে সাপোজ আসছে ইরর, এরকম যে ওনারশিপ ভেরিফিকেশন ফেলড, এরকম ইরর আসতেই পারে। আপনি সব করছেন বাট ওনারশিপ ভেরিফিকেশন ইরর আসছে। প্রবলেম এটার ২-৩ রকমের হইতে পারে। একটা হচ্ছে ন্যাচারাল প্রবলেম। ন্যাচারাল প্রবলেম বলতে যে আপনি মাত্র এটা আমরা সি প্যানেলের মধ্যে অ্যাড করছি, সো এটা অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটের সাথে প্রোপাগেশন আর ইন্টিগ্রেশন যেটাই বলি, প্রোপাগেশন হইতে একটু সময় লাগে,
প্রোপাগেটটা হইতে একটু সময় লাগে বা ইন্টিগ্রেশন হইতে একটু সময় লাগে। সো এটা ন্যাচারাল প্রবলেম। দেখা যাচ্ছে ৫ ঘন্টা, ১ ঘন্টা ১০ মিনিট বা ১ দিন সর্বোচ্চ এর মধ্যে পরবর্তী টাইমে যখন আবার আসবেন, এখানে আর নতুন করে এসে মানে এডিট করার বা কিছু দরকার নেই। এখানে জাস্ট এসে আরেকবার ভেরিফাই দিলেই মোটামুটি ওনারশিপ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়। বাট আরেকটা প্রবলেম হইতে পারে, সেটা হচ্ছে নেম সার্ভারের প্রবলেম, যেটা মেজর প্রবলেম। নেম সার্ভার মিন্স, আমি একটু ওকে করি, এই যে ওয়েবসাইট আমরা অ্যাড করলাম, এই ওয়েবসাইটের যখন আমরা একটা ডোমেন কিনতেছি বা একটা হোস্টিং কিনতেছি, মনে করেন যে এই নামক কোনো একটা কোম্পানির কাছ থেকে, স্যার এই নামক বাদ দেন, মনে করেন এখানে হচ্ছে, এখানে কে কে আছে রে একটু দেখে নেই। এখানে মনে করেন যে মং ভাইয়ের কাছ থেকে হচ্ছে এই মিতু ভাই একটা হোস্টিং কিনছে এবং আমার কাছ থেকে ডোমেন কিনছে। আমার কোম্পানিতে ওনার ডোমেন আছে, আর মং এর কাছে হচ্ছে ওনার হোস্টিংটা কেনা আছে। তো মং সাহেব কি করছে, উনি যখন একটা হোস্টিং কিনছে, তো ওনার হোস্টিং এর প্রত্যেকটা হোস্টিং এর জন্য আলাদা আলাদা নেম সার্ভার ক্রিয়েট করা থাকে। তো মিতু সাহেব যেটা করছে সেটা হচ্ছে মং সাহেবের কাছ থেকে যখন হচ্ছে হোস্টিংটা কিনলো, হোস্টিংটা কেনার পর আমার কাছ থেকে, কোম্পানির কাছ থেকে যে ডোমেনটা উনি কিনলো, ওই ডোমেনটা ওনার ওইখানে অ্যাটাচ করলো। আমি একটু আঁকাআঁকি করে দেখাই, যদিও এই ব্যাপারে আমি খুবই অজ্ঞ মানুষ, তারপর একটু যতটুকু পারি একটু দেখানোর ট্রাই করি। একটু খেয়াল করেন যে মিথু সাহেব আমার কাছ থেকে একটা ডোমেন কিনছে এবং মং সাহেবের কাছ থেকে একটা হোস্টিং কিনছে। তো মং সাহেবের কাছ থেকে যখন একটা হোস্টিং কিনলো, তখন উনি একটা নেম সার্ভার ধরায় দিছে বা দুইটা নেম সার্ভার দিছে, ভাই এ হচ্ছে না নেম সার্ভার, এই দুইটা নেম সার্ভার আপনি যে যে কোম্পানির কাছ থেকে হোস্টিং কিনছেন ওদের ওইখানে আপনার হোস্টিং প্যানেলে গিয়ে বা সরি ডোমেন প্যানেলে গিয়ে আমার যে নেম সার্ভারটা আমি আপনাকে দিলাম, এটাকে অ্যাটাচ করে দিয়ে দিলেই হচ্ছে আমার এই ডোমেনের সাথে আপনার হোস্টিং এর কমিউনিকেশন আর প্রপিগ্রেশন কমপ্লিট হবে। মিতু সাহেব একটু চালাক মানুষ, উনি কি করছে, উনি বলতেছে cloudflare.com নামে একটা ওয়েবসাইট আছে, থার্ড পার্টি ওয়েবসাইট, ঠিক আছে? এরকম আরো আছে, তো আমি একটা নাম দিয়ে জাস্ট বলতেছি আর কি। এই ক্লাউডফ্লেয়ারটা তো সিকিউরিটি পারপাস দেয় না? আমি যাচ্ছি। মনে করেন cloudflare.com নামে একটা ওয়েবসাইট আছে। উনি কি করলো, cloudflare.com এর মধ্যে ওনার ডোমেনটাকে ইনপুট করায় দিছে। ইনপুট করায় দিয়ে ক্লাউডফ্লায়ার কি করছে, ক্লাউডফ্লায়ার নিজেই একটা আবার নেম সার্ভার দেয়। যে আপনি যে হোস্টিং থেকে নিছেন, হোস্টিংকে বাইপাস করে হচ্ছে ক্লাউডফ্লায়ার মাঝখানে একটা মেঘের মতো কাজ করে, ব্যাপারটা এরকম আর কি। সো উনি কি করলো, উনি ওনার ডোমেন এইখানে দিল, ইনপুট করাইলো, এবং এই ওনার ডোমেন ক্লাউডফ্লায়ার হয়ে ওনার হোস্টিংকে ক্রস করে। মাঝখানে মিডল হচ্ছে ক্লাউডফ্লায়ার, এবং এই মিডলম্যান কি করলো, উনাকে একটা আলাদা একটা নেম, মানে সার্ভার নেম দিয়ে দিছে, নেম সার্ভার দিয়ে দিছে। উনি বলছে নেম সার্ভারটা আপনি আপনার ডোমেনে অ্যাড করেন। মিতু সাহেব কি করলো, উনি উনার ডোমেনের মধ্যে এনে নেম সার্ভারটাকে বসায় দিছে। মং সাহেব যে নেম সার্ভার দিছিল ওটাকে উনি দেয় নাই, না দিয়ে যেহেতু ক্লাউড ফ্লায়ার দিয়ে দিছে, ক্লাউড ফ্লায়ারের মাধ্যমে এখন হচ্ছে ওনার ওয়েবসাইট মেঘের ভেতর দিয়ে যাচ্ছে, খুব লাইট হয়ে যাচ্ছে, উড়ে উড়ে চলে যাচ্ছে। এখন উনি ক্লাউড ফ্লায়ারের নেম সার্ভার এখানে ধরায় দিছে। ধরা খাইছে হচ্ছে এই জায়গাতে এসে, যখন উনি ভেরিফাই করতে গেছে। এইটা গুগল সার্চ কনসোল বাইপাস করতে পারে নাই। এই একটা সমস্যা হইতে পারে যে ওনার এখানে ইরর আসতেছে বারবার। সো ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে থার্ড পার্টি কোনো প্ল্যাটফর্ম থেকে সাইটের ইন্টিগ্রেশন প্রোপাগেশন হচ্ছে কিনা মাঝখানে। এটা অনেক অনেক রিজনে করতে পারে। ক্লাউড ফ্লায়ার ফ্রিতে হচ্ছে সিডিএন পাওয়া যায়, এই জন্য করতেছে। সাইটের স্পিডকে ঠিকঠাক মতো অপটিমাইজ করতেছে, এই জন্য মানুষ ক্লাউড ফ্লায়ার ইউজ করে। ফ্রি সার্ভিস ইউজ করতেছে পিপল। বাট সার্চ কনসোলের দিক থেকে এই প্রবলেমটা হইতে পারে। সো দুইটা মেজর ইস্যু থাকার রিজন হইতে পারে, এটা হচ্ছে তার মধ্যে একটা, যে এই ধরনের কাজ যদি কেউ করে থাকে, সেক্ষেত্রে টোটাল ওভারঅল একটা সার্চ কনসোলে ভেরিফাই করতে গেলে ভেরিফাই হয় না। এটা কেন বললাম, কারণ এটা আমি নিজে আমার এক স্টুডেন্টের প্রবলেম ফেস করে তাকে এটা সলভ করতে হয়েছে আমাকে, এবং এইখান থেকে একটা মোটামুটি একটা শিক্ষা নেওয়ার পরে হচ্ছে এটা এখন মোটামুটি আপনাদের বলি আর কি, যে এটা একটা প্রবলেম হয়, ক্রিয়েট করে। এর বাইরে কোনো সব প্রবলেম হওয়ার কথা না। আর যদি ওকে থাকে সবকিছু, যে অটোমেটিক্যালি এটা ভেরিফাই হয়ে যাবে। সো এটা আমি আর ভেরিফাই না করে আমি এটাকে প্রপার্টি রিমুভ করে দিলাম, প্রপার্টি থেকে রিমুভ। সো ভেরিফাই যদি হয়ে থাকে তাহলে কেমনে হবে, ভেরিফাই যেমনে হবে সেটা হচ্ছে দেখাবে কেমনে, সেটা দেখাবে হচ্ছে এইভাবে। আমরা যদি কন্টিনিউ ক্লিক করি এবং সবকিছু ওকে থাকে, এভাবে দেখা থাকবে ওনারশিপ অটো ভেরিফাইড, এভাবেই চলে আসবে কথা, ইনস্ট্যান্টলি চলে আসবে। আপনি চাইলে ডান করতে পারেন, আইদার গো টু প্রপার্টি করতে পারেন। সো আমরা এই প্রপার্টি আর ডানে আমরা পরে যাব।
এটা হচ্ছে ডোমেন থ্রুতে যদি আপনি ভেরিফাই করতে যান সেই ক্ষেত্রের ব্যাপারটা ডোমেন থ্রুতে করলেন। এরপর আসেন ইউআরএল প্রিফিক্সের থ্রুতে যখন ভেরিফাই করতে যাবেন, ইউআরএল প্রিফিক্স থ্রুতে আপনি ডোমেন ভেরিফাই করেন, সাবডোমেন ভেরিফাই করেন, হরেবার যাই ভেরিফাই করেন না কেন, আপনাকে অবশ্যই পুরো ডোমেনটা দিতে হবে। দ্যাট মিনস এসটিটিপি আর এসটিটিপিএস এই পুরাটাকেই হচ্ছে আপনাকে মেনশন করে দিতে হবে যে আমার ওয়েবসাইট এইটা। আপনি যদি একটাকে মিসিং রাখেন এখানে আর কন্টিনিউ করতে পারবেন না। আপনার ইউআরএল টোটাল এসটিটিপি আর এসটিপিপিএস এটা টোটালটাই আপনাকে প্রিফিক্সকে বুঝিয়ে দিতে হবে। সো দিলাম, কন্টিনিউ করি। সরি, আমি তো এটা এখানে চলে আসবে, এটা ভেরিফাই চলে আসবে, সরি। আমরা তো দিব হচ্ছে আমাদেরটা, সেটা হচ্ছে ধরে নিলাম যে আমাদের সব আছে। সো BISD04 বলি 04 লিখি 07 .com। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো আমরা কন্টিনিউ করি। এইখানে দেখেন এখনো ভেরিফাই ওনারশিপ ভেরিফাই করার জন্য অনেকগুলো প্রসিডিউর। একটা হচ্ছে HTML ফাইল আছে, যে ফাইলটা আমরা সাবমিট করে পেয়ে যাব। আমাদের HTML ট্যাগ, আমরা চাইলে গুগল ট্যাগ অ্যানালাইটিক্স ইউজ করতে পারি, আমরা গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করতে পারি। আর লাস্টে ডোমেন নেম প্রোভাইডার, যেটা কিছুক্ষণ আগে ডোমেন ভেরিফাই করার সময় যেটা ছিল, এটা দিয়ে আমরা ভেরিফাই করতে পারি। এটা একটা ভেরিফাই। গুগল ট্যাগ ম্যানেজার, এখানে একটা কন্টেনার স্নিপেট আছে। তারপরে হচ্ছে এখানে অ্যানালাইটিক্স হতে হচ্ছে আমরা অ্যানালাইটিক্স জেএস আর জি ট্যাগ হচ্ছে আমরা ইউজ করতে পারি, স্নিপেট ইউজ করতে পারি। আইদার আমরা HTML ট্যাগ ইউজ করে করতে পারি। ক্লায়েন্ট আপনাকে যেটা করছে সেটা হচ্ছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিচ্ছে এবং বলছে আপনাকে সার্চ কনসোল ভেরিফাই করে দিতে। সেই ক্ষেত্রে আপনি যেটা নেবেন সেটা হচ্ছে HTML ট্যাগটাকে নিয়ে নেবেন। জাস্ট HTML ট্যাগ নেওয়ার পর আপনি চলে আসেন আপনার সাইটে, ওয়েবসাইটের মধ্যে আর কি। ওয়েবসাইটে এসে অ্যাপিয়ারেন্স থেকে চলে যাবেন থিম এডিটরে যান। আমরা থিমটাকে এডিট করছি। থিম এডিটরে আসার পর আমরা যাব এখান থেকে, যে ডান পাশে যে থিম ফাইল আছে, এই থিম ফাইল থেকে খুঁজে বের করবেন header.php আর হেডার ফাইল। এই যে থিম header.php, এই যে header.php অথবা থিম হেডার বা হেডার ফাইল, যেটা একটা নামে থাকবে, এই ফাইলটার মধ্যে এন্ট্রি নেন। থিম হেডারে আসার পর এখানে আমার মোটামুটি হেড ট্যাগগুলো আমার, মানে আমার থিমের যে হেডিং অপশন এখানে আছে, যতগুলো যাবতীয় যত কোডিং টোডিং আছে সব এখানে আমার আছে। তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে মেটা ট্যাগ এখানে বলা আছে, কপি দ্য মেটা ট্যাগ বিলো অ্যান্ড পেস্ট ইট ইনটু ইওর হোম পেজ, ইট শুড গো হেড সেকশন বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন। থিমের মধ্যে দেখেন এ হচ্ছে আমার হেড সেকশন স্টার্ট হয়েছে এইখানে, এবং 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 একটু নিচের দিকে আসলে এইখানে হচ্ছে আমার হেড সেকশন শেষ, এবং তারপরে শুরু হয়েছে বডি সেকশন। এটা হচ্ছে আমার বডি সেকশন, রাইট। আমাকে বলছে হেড সেকশনের মধ্যে দিতে বডি সেকশন আগে, তার মানে আমার হেড যে ক্লোজ হইলো, এই যে হেড সেকশন আমি ক্লোজ করলাম, এইটার আগে যে কোনো জায়গায়, আর হেড সেকশনের পরে যে কোনো জায়গায়। দ্যাট মিনস এই জায়গা থেকে এই জায়গাটুক, এর ভেতরে যে কোনো জায়গায় আমার এই কোডটাকে পেস্ট করে দিতে বলতেছে, এই কোডটাকে। সো এটা কপি করলাম, কপি করে নিয়ে এসে আপনার হেড সেকশনে জাস্ট একদম প্রথমে একটা এন্টার দেন, এন্টার দিয়ে জাস্ট কোডটাকে এখানে পেস্ট করে দেন। এই যে কোডটাকে পেস্ট করলাম, পেস্ট করে দিয়ে ফাইলটাকে আপডেট করেন, আপডেট করে দিয়ে আপনি এই জায়গাতে ভেরিফাই করেন, এটা ভেরিফাই এখানে হয়ে যাবে। এটা হচ্ছে একদম ইজি স্টেপ গুগল সার্চ কনসোল আপনার প্রপার্টিকে ভেরিফাই করার পারপাসে। দ্যাটস ইট, আর কিছু না। সো আমি রিমুভ করে দিচ্ছি, আপনারা এটা ট্রাই করবেন আপনাদের পার্সোনাল সাইট দিয়ে। এই যে প্যান্থন সাইট আয়াতে বানাতে দেখাইছিলাম না, সো এখানে প্রিভিক্স থ্রুতে এসে ফাইল সাবমিট করে ভেরিফাই করার চেষ্টা করবেন আপনারা। সো আমার এখানে প্রপার্টি আছে, সাপোজ আমার যে প্রপার্টিটা আছে, আমি এখান থেকে একটা প্রপার্টিতে আমি যাই, তারপর দেখি আমার সব কিছু সেট আপ করা শেষ, বা আমার হচ্ছে এখানে ভেরিফাই করা কমপ্লিট। সো ভেরিফাই করা কমপ্লিট হওয়ার পর নর্মালি আমরা যদি আমাদের প্রপার্টিতে একটু ব্যাক করি, প্রসিডিউর যেহেতু টেকনিক্যালি ওই দিক দিয়ে হচ্ছে ইরর যাচ্ছে, সো এটাকে আমরা নেক্সট ক্লাসে কভার করার ট্রাই করব। এরপর আমাদের আছে হচ্ছে, হ্যাঁ বলেন।